রাধে রাধে বন্ধুরা। তো বন্ধুরা, চলে এসেছি পৌষ সংক্রান্তির আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ও সুস্থ আছো। আর এই পৌষ সংক্রান্তিতে সকলে খুবই আনন্দ করে পিঠে খেয়েছো ও তোমাদের গোপাল সোনাকেও পিঠে বানিয়ে খাইয়েছো। কেননা আমরা ছোট বড় সকলেই জানি যে এই পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ মানেই হলো পিঠে খাওয়ার দিন। তো বন্ধুরা, সেই জন্য আমরাও আমি আর আমার শাশুড়ি মা, শাশুড়ি বৌমা দুজনে মিলে গোপাল সোনার জন্য পিঠে বানাতে বসে গেছি। আর এখন বাজে বিকাল 3টা। আর বন্ধুরা, এর আগে পৌষ সংক্রান্তির দিন সকালবেলা থেকে আমি কি করেছি, কিভাবে গোপাল সোনাকে সেবা দিয়েছি, সেই ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা এখনও দেখে উঠতে পারোনি তারা অবশ্যই দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, মা এদিকে অলরেডি পিঠে বানানো শুরু করে দিয়েছে। কত সুন্দর পিঠে হচ্ছে। বন্ধুরা, এই কনকনে শীতের দিনে আমাদের সকলেরই কিন্তু পিঠে খেতে খুবই ভালো লাগে। আর যখনই সেটা মাটির উনানে কাঠের আঁচে বানানো হয় তাহলে তো পিঠের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আর পিঠেগুলো খুব সুন্দর বানানো হয় ও তাড়াতাড়িও বানানো হয়ে যায়। আর এই ঠান্ডায় আগুনের পাশে বসে পিঠে বানাতেও যেন মন ভরে যায় ও খুবই ভালো লাগে। ও বন্ধুরা, মা ওখানে উনানের পাশে বসে সব পিঠেগুলো বানাচ্ছে আর আমি এদিকে সব কিছু তৈরি করে দিচ্ছি। তো আমি নারকেল কুড়িয়ে নিয়েছি আর মা নারকেলের পুর বানিয়ে নিচ্ছে পিঠের ভিতরে যে পুর দেওয়া হবে তার জন্য। আর এই নারকেলের পুর দিয়ে বন্ধুরা পাটিসাপটা পিঠে বানানো হবে আর দুধ পুলির ভিতরে যে পুর দেওয়া হয় সেটা বানানো হবে। তো মা এই যে পুরটি এভাবে বানিয়ে নিয়েছে। এদিকে আমি চালের গুঁড়ো গরম জল দিয়ে এভাবে মেখে নিচ্ছি দুধ পুলি আর সুশি পিঠা বানানোর জন্য। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমরা কিভাবে গোপাল সোনার জন্য কি পিঠে তৈরি করছি। তো শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, চালের গুঁড়োর এই দলাটা গরম থাকতে থাকতেই খুব ভালোভাবে মেখে নিতে হবে, কেননা ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। তো যত গরম থাকবে মাখতে ততটাই সুবিধা হবে। আমার একটু অসুবিধা হচ্ছিল যেহেতু প্রচণ্ড গরম, হাতে বারবার ছ্যাঁকা লেগে যাচ্ছিল। তো তাও আমি দেখো খুব ভালোভাবে মেখে নিচ্ছি, কেননা ভালোভাবে না মাখলে পিঠেটা সুন্দর হবে না। আর ওইদিকে মা দেখো পাটিসাপটা পিঠে বানাবে, তার জন্য পাটিসাপটা পিঠের যে ব্যাটারটা বানাতে হয় সেটি বানিয়ে নিচ্ছি। চালের গুঁড়োর ভিতরে দুধ, চিনি, লবণ এই দিয়ে পাটিসাপটার ব্যাটারটা খুব ভালোভাবে বানিয়ে নিচ্ছে। আর এদিকে আমিও আটার দলার ওইটি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো দেখো মা পাটিসাপটা পিঠে বানানো শুরু করে দিয়েছে আর কত সুন্দর পিঠেটা উঠছে, হাত দিয়েই কত সুন্দর দেখো রোল বানিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, তোমরা এইভাবে পিঠে বানানো দেখতে থাকো। তো চলো তোমাদের সাথে এবার কিছু কথা শেয়ার করি। পৌষ সংক্রান্তি কি আর কেনই বা পালন করা হয় এই পৌষ সংক্রান্তি, এই বিষয়ে কয়েকটি কথা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বন্ধুরা, প্রতি মাসের শেষ দিন অর্থাৎ যে দিন মাস পূর্ণ হবে সেই দিনকে সংক্রান্তি বলা হয়। সংক্রান্তি অর্থ সঞ্চার বা গমন করা। সূর্যাদির এক রাশি হতে অন্য রাশিতে গমন করাকেও সংক্রান্তি বলা হয়। সং প্লাস ক্রান্তি অর্থ সং মানে সাজা, ক্রান্তি সংক্রমণ বা গমন করাকেও বোঝায়, অর্থাৎ ভিন্ন রূপে সেজে অন্যত্র গমন করা বা সঞ্চার হওয়াকে বোঝায়। মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এই 6 মাস উত্তরায়ণ কাল এবং শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ এই 6 মাস দক্ষিণায়ন কাল। পৌষ মাসের শেষ দিনে সূর্য উত্তরায়ণের দিকে যাত্রা শুরু করে বলে একে উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয়। অর্থাৎ মানুষের উত্তরায়ণের 6 মাস দেবতাদের একটি দিন এবং মানুষের দক্ষিণায়নের 6 মাস দেবতাদের একটি রাত। রাতে যেমন মানুষ দরজা জানালা প্রধান ফটক বন্ধ করে ঘুমিয়ে পড়েন, তেমনি দেবতাগণও রাত্রে অর্থাৎ দক্ষিণায়নে সব কিছু বন্ধ করে ঘুমিয়ে পড়েন। এ সময় বাইরে থেকে প্রবেশ করার সুযোগ নেই,
অর্থাৎ দক্ষিণায়নে দেবলোক পুরোপুরি বন্ধ থাকে। আবার দেবতাগণের রাত পৌষ সংক্রান্তির দিন শেষ হয়, আর পরবর্তী সূর্য উদয়ের ব্রহ্ম মুহূর্ত থেকে দেবতাগণের দিবা শুরু হয়। উক্ত সময়ে স্বর্গবাসী ও দেবলোকের সকলের নিদ্রা ভঙ্গ হয় এবং নিত্য ভগবত সেবামূলক ক্রিয়াদি শুরু হতে থাকে। এই জন্য সনাতন ধর্মাবলম্বীগণ ব্রহ্ম মুহূর্তে স্নান, নামযজ্ঞ, গীতাপাঠ, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে আনন্দময় করে তোলেন। অন্যদিকে গঙ্গাপুত্র ভীষ্ম তার পিতা শান্তনু থেকে বর পেয়েছিলেন যে তিনি যখন ইচ্ছা মৃত্যুবরণ করতে পারবেন। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের বিশ্ববিখ্যাত বীর, মহাপ্রজ্ঞ, সর্বত্যাগী ও জিতেন্দ্রীয় মহাপুরুষ ভীষ্মের মহাপ্রয়াণের স্মৃতির জন্য পৌষ সংক্রান্তি আরও মর্যাদাপূর্ণ হয়েছে। উল্লেখ্য, কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব পক্ষের 4 জন সেনাপতির মধ্যে তিনি প্রধান সেনাপতি ছিলেন। উভয় পক্ষের 18 দিন যুদ্ধের 10ম দিবসে সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে পাণ্ডব পক্ষের সেনাপতি অর্জুনের শরাঘাতে ক্ষতবিক্ষত হয়ে ভীষ্মদেব রথ থেকে পড়ে যান, কিন্তু তিনি মাটি স্পর্শ না করে 58 দিন তীক্ষ্ণ শরশয্যায় শুয়ে উত্তরায়ণের অপেক্ষা করে পৌষ সংক্রান্তির দিনে যোগ বলে দেহত্যাগ করেন। গ্রাম বাংলা সহ ভারতের বিভিন্ন জায়গায় ভোরবেলা আগুন লাগানো হয় খড় ও বাঁশ দিয়ে বানানো স্তূপে। এটা মূলত পিতামহ ভীষ্মদেবের চিতার স্বরূপ। পৌষ সংক্রান্তির দিন সূর্য উত্তর মেরুতে হেলে পড়তে থাকে, যার জন্য একে মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তি বলে। শাস্ত্রমতে ভীষ্মদেব মৃত্যুর পরে ভাগবত ধামে যাননি। তিনি ছিলেন দৌ মতান্তরে দু নামক অষ্টবসু, যিনি মহর্ষি বশিষ্ঠের অভিশাপগ্রস্ত হয়ে ইহলোকে মনুষ্য হিসেবে কৃতকর্ম ভোগের জন্য জন্ম নিয়েছিলেন। তাই তার পুনরায় দেবলোকে যাবার কথা, কারণ তিনি সেখানকার স্থায়ী বাসিন্দা। দক্ষিণায়নের সময়ে দেবলোকে রাত্রি, সেই সময় সেখানকার সব কিছুই বন্ধ থাকে। ভীষ্মদেব যদি দক্ষিণায়নে দেহত্যাগ করতেন তবে তাকে তার লোকে প্রবেশ করার জন্য বাইরে প্রতীক্ষা করতে হতো। তিনি ইচ্ছা মৃত্যু বরণ করেছিলেন বলে ভেবে দেখলেন দক্ষিণায়নে মহাপ্রয়াণ করলে দেবলোকে গিয়ে বাইরে প্রতীক্ষা করার চেয়ে এখানে থেকে উত্তরায়ণের প্রতীক্ষা করাই ভালো, কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ হবে এবং সৎসঙ্গ হতে থাকবে, যার ফলে সকলেরই মঙ্গল হবে। দেবলোকে একলা প্রতীক্ষা করে কি হবে? এইভাবে তিনি দক্ষিণায়নে শরীর ত্যাগ না করে উত্তরায়ণে শরীর ত্যাগ করেছিলেন। দীর্ঘ 58 দিন শরশয্যায় অবস্থানের পর পৌষ সংক্রান্তির নিশান্তে পিতামহ ভীষ্মদেব যোগ বলে দেহত্যাগ করে দেবলোকে গমন করেন। 5000 বছর পূর্ব হতে আমরা প্রতি বৎসর পৌষ সংক্রান্তি বা উত্তরায়ণে প্রেতকালে খড়কুটো জড়ো করে পিতামহ ভীষ্মদেবের প্রতীকী শবদাহ করে থাকি। অনেকে এই শবদাহকে বুড়ির ঘর বা মেরামেরির ঘর জ্বালানো বলে থাকেন এবং এই দিনে মাছ মাংস আহার করে থাকেন, যারা সম্পূর্ণ অনুচিত। কারণ উত্তরায়ণ বা পৌষ সংক্রান্তি অন্ত্যেষ্টিক্রিয়া বা শ্রাদ্ধ সংক্রান্ত অনুষ্ঠান। অন্যদিকে এই দিনটি এতই গুরুত্বপূর্ণ যে এই দিন প্রাতকালে দেবলোকের সকল দেবতাগণ ও স্বর্গবাসী পূর্বপুরুষগণ নিদ্রা থেকে জাগ্রত হন। এই জন্য সনাতন ধর্মাবলম্বীগণ ব্রহ্ম মুহূর্তে স্নান, শঙ্খধ্বনি, উলুধ্বনি, গ্রামে নগরে সংকীর্তন, গীতাপাঠ ইত্যাদি মঙ্গলজনক কাজ করে থাকেন। বন্ধুরা, এই হলো মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির শাস্ত্রসম্মত ব্যাখ্যা। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেয়েছো যে এর মধ্যে আমাদের 2-3 ভাগের পিঠে বানানো হয়ে গেছে। তো এখন দেখো কাঁচি খোলা পিঠা বানানো হচ্ছে। তো কাঁচি দিয়ে এরকম পিঠাটা তোলা হয় বলে হয়তো এর নাম রাখা হয়েছে কাঁচি খোলা পিঠা। বন্ধুরা, এই কাঁচি খোলা পিঠাটি বানাতে তেমন কোনো উপকরণের প্রয়োজন হয় না, শুধুমাত্র চালের গুঁড়ো, নুন আর জল দিয়ে এই পিঠাটি বানানো হয়। অবশ্যই গরম জল দিতে হয়। তো দেখো এইভাবে ব্যাটারটি দিয়ে পিঠাটি খুব সুন্দরভাবে বানানো হচ্ছে। আর এই যে মাটির সরা বা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিতে হয়। আর বন্ধুরা, এদিকে দেখো আমি চুষি পিঠা বানিয়ে নিচ্ছি।
বন্ধুরা, এই সুশি পিঠাটি বানাতে একটু সময় লাগে, কেননা এইভাবে পাকিয়ে নিয়ে তারপর পিঠাটি কাটতে হয়। তো সেই জন্য একটু সময় লাগে। অবশ্যই 2-3 জন থাকলে খুব তাড়াতাড়ি পিঠাটি বানানো হয়ে যায়, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় পিঠাটি। তো এইভাবে আমরা পিঠে বানিয়ে নিয়েছি। তো এরপর তোমাদের সাথে দেখা হবে আমরা কী কী পিঠে বানালাম আর গোপাল সোনাকে কী কী পিঠা সেবা দিলাম। তো চলো দেখা যাক। বন্ধুরা, সর্বশেষ আমাদের পিঠা বানানো সম্পূর্ণ হয়েছে। তো দেখো, গোপাল সোনার জন্য আমি পিঠে সাজিয়ে নিচ্ছি। তো সব বাটাতে গোপাল সোনার জন্য পিঠে সাজিয়ে মন্দিরে নিয়ে যাব গোপাল সোনার সামনে। তো চলো সেটা দেখে নিই। বন্ধুরা দেখো, সব পিঠা নিয়ে আমি মন্দিরে চলে এসেছি। যে কয় রকমের পিঠা বানাতে পেরেছি সেটাই গোপাল সোনাকে আজ সেবা দেব। তো দেখো, সব পিঠার উপর আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি গোপাল সোনার ভোগ হিসেবে রাখার জন্য। কেননা তুলসী পাতা ছাড়া গোপাল সোনা ভোগ কখনোই গ্রহণ করে না তুলসী পাতা ছাড়া। তো সেই জন্য তুলসী পাতা অবশ্যই গোপাল সোনার ভোগে বা রাধাকৃষ্ণের ভোগে দিতে হয়। তো সেই জন্য সমস্ত ভোগে আমি তুলসী পাতা দিয়ে নিচ্ছি। আর পান করার জন্য 1 গ্লাস জলও আমি রেখেছি। এরপর কিছুটা ফুলের পাপড়ি ছিটিয়ে তার উপর আমি গোপাল সোনার ভোগ গোপাল সোনার সামনে নিবেদন করব। তো দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা, সমস্ত ভোগ বা পিঠা ভোগ আমি গোপাল সোনাকে নিবেদন করে দিয়েছি। চলো বন্ধুরা, এবার তোমাদেরকে বলি গোপাল সোনাকে আমরা কী কী পিঠা নিবেদন করলাম বা গোপাল সোনার ভোগে কী কী পিঠা রাখলাম। তো প্রথমেই দেখো, আমরা গোপাল সোনাকে দুধ পুলি দিয়েছি, তেলের পিঠে দিয়েছি, পাটিসাপটা দিয়েছি, কাঁচি খোলা পিঠা দুধে ভিজিয়ে দিয়েছি, সুশি পিঠা দিয়েছি, আর দিয়েছি এটা হলো ভাজা পুলি। তো এই পিঠাগুলোই আমরা গোপাল সোনাকে দিয়েছি। বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।